A mysterious murder. Police received an anonymous letter Friday evening stating that a murder has been committed in the Ballyagatta section of the town and that the victim, who was the wife of the murderer, had been buried in the grounds attached to the house in which the pair resided. On receipt of the letter, police immediately proceeded to the premises indicated and was directed to the spot where the murdered woman had been interred by the stench which issued from the ground. On digging the suspected locality, the corpse of a woman in an advanced stage of decomposition was discovered. নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের দারোগার দপ্তর থেকে হত্যা রহস্য। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি কলকাতার অনেক রহস্যময় মামলা সেই সময় সমাধান করেছিলেন। গোয়েন্দা বিভাগের তার 33 বছরের অভিজ্ঞতা থেকে তিনি লেখেন দারোগার দপ্তর। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প হত্যা রহস্য। শুক্রবার সন্ধ্যার সময় পুলিশ একখানা বেনামি পত্র পেল। তাতে লেখা ছিল, শহরের ভিতর বেলিয়াঘাটায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে যে ঘরে তারা দুজনে বাস করত সেই ঘর সংলগ্ন জমিতে তার লাশ পুঁতে রেখেছিলেন। পত্র পাওয়া মাত্রই পুলিশ সেই বাড়িতে গিয়েছিলেন এবং যে জায়গার মাটি থেকে গন্ধ বেরোচ্ছিল সেটা অনুসরণ করে যে স্থানে সেই দেহ পোঁতা ছিল সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই স্থানের মাটি খুঁড়ে তা থেকে এক স্ত্রীলোকের দুর্গন্ধময় এবং গলিত দেহ পাওয়া গিয়েছে। স্টেটসম্যান সংবাদপত্রে উপরে লিখিত সংবাদটি বাহির হওয়ার 2 দিন পূর্বে ডাকযোগে একটা পত্র এসে আমার হাতে পড়ল। পত্রখানির শিল দেখে জানতে পারলাম কলকাতার ভিতর থেকে পত্রটা এসেছে। এতে ভবানীপুর ডাকঘরের ছাপ আছে। পত্রখানা খুললাম, দেখলাম ওটা বাংলা অক্ষরেই লেখা, কিন্তু কারোর কোনো স্বাক্ষর নেই। ওতে লেখা আছে, জমির মণ্ডল তার স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছে। জমির মণ্ডলের বাড়ি বেলেঘাটা মোল্লাপাড়ায়। সে তার স্ত্রীকে মেরে রান্নাঘরের পশ্চিমে গেঁড়ে রেখেছে। ভালো করে সেখানে খুঁজোখুঁজি করলে কিংবা খুঁড়ে দেখলে লাশ সেখানে পাওয়া যাবে। আজ 12-13 দিন হলো সে খুন করেছে। পাড়ার সকলেই এ কথা শুনেছে। একটু পিড়াপিড়ি করলেই খোদার ফজলে সকল কথা বের হয়ে পড়বে। পত্র পাঠ করে একবার ভাবলাম কোনো দুষ্টু লোক আমাদের কষ্ট দেওয়ার অভিপ্রায়ে এইরকম পত্র পাঠিয়েছেন। কারণ এই পত্র লেখক প্রকৃতই যদি আমাদের সাহায্য করার নিমিত্তে এই কাজ করে থাকে তাহলে এই পত্রে সে নিজের নাম ও ঠিকানা নিশ্চয়ই লিখে দিত। পুনরায় ভাবলাম যে এ পত্র একেবারে অগ্রাহ্য করাও যুক্তিসঙ্গত নয়। আমাদের কর্তব্য এ বিষয়ে একটু অনুসন্ধান করা। জমির মণ্ডলের স্ত্রী আছে কিনা, যদি থাকে তাহলে সে এখন কোথায় আছে জানতে পারলেই সকল গোলমাল মিটে যাবে। আর জমির মণ্ডল বাস্তবিকই যদি পালিয়ে গিয়ে থাকে, অনুসন্ধানে তার কারণ প্রকাশ হতেও বাকি থাকবে না। এরকম নানা প্রকার ভেবে অবশেষে অনুসন্ধান করব বলেই স্থির করলাম। বিকেল 5টার সময় একটা মাত্র মুসলমান কর্মচারীকে নিয়ে বেলিয়াঘাটা থানার এলাকাস্থিত মোল্লাপাড়ায় উপনীত হলাম। অনুসন্ধান করে জমির মণ্ডলের বাড়িও খুঁজে পেলাম। জমির মণ্ডল রাজের সর্দার। খুব বড় মানুষ না হোক, কিন্তু
নিতান্ত দরিদ্র নয়, তার কিছু নগদ টাকা আছে, এ কথা পাড়ার সকল লোকই জানত। কারণ গয়নাপত্র বন্ধক রেখে সে টাকা কড়ি ধার দিয়ে থাকে। এছাড়া বাড়িটাও তার নিজের, খোলার বাড়ি, দরজা রাস্তার উপর। কাছে গিয়ে দেখলাম দরজায় তালাবন্ধ। এই দরজা দিয়ে পশ্চিম মুখে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। দ্বারের দক্ষিণ পথের ওপর দুখানা ঘর আছে। সেই ঘরের সঙ্গে ভিতরের কোনো সংস্রব নেই। সেই ঘর 4 জন ভাড়াটিয়া দখল করে রেখেছে। অনুসন্ধান করে জানতে পারলাম যে ওই 4 জন ব্যক্তির নাম শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু এবং শেখ ছমিরুদ্দি। এদের 4 জনের বাড়ি ফরিদপুর জেলায়। এরা সকলেই প্রায় বছরখানেক হলো এইখানে বসবাস করছে এবং স্বামীর ঘরামির কার্য করে নিজের জীবনযাত্রা নির্বাহ করছে। প্রথমে যখন আমি সেখানে পৌঁছালাম তখন ওরা কেউই সেখানে উপস্থিত ছিল না, কিন্তু ক্রমে এক এক করে সকলেই সেখানে এসে উপস্থিত হলো। জমির মণ্ডলের কথা জিজ্ঞাসা করায় ওদের মধ্যে একজন বলল, বৃদ্ধ জমির আর তার স্ত্রী এই বাড়ির ভেতরে বাস করে থাকে। অপর কোনো ব্যক্তি বা অপর কোনো ভাড়াটিয়া কেউই সেই বাড়ির ভেতরে থাকে না। 10-12 দিন হইতে জমির মণ্ডলের স্ত্রীকে আমি বাড়িতে দেখতে পাইতেছি না। একদিন বৃদ্ধকে জিজ্ঞাসা করায় আমি জানতে পারলাম তার স্ত্রী তার পিত্রালয়ের বাড়ি চলে গিয়েছে। আবার 3-4 দিন কেটে গেল। একদিন দেখলাম জমিরও বাড়ির দ্বার বন্ধ করে দিয়া কোথায় যেন গমন করলো। তাকে জিজ্ঞাসা করলে কইলে যে সে তার স্ত্রীকে আনার জন্য নাকি গিয়েছে। এই পর্যন্ত জমির বা তার স্ত্রীকে আমরা আর দেখি নাই। ওরা যেরকম বলল পাড়ার আরো 2-4 জন ব্যক্তি সেরকমই শুনেছে বলল। জমিরের শ্বশুর বাড়ি কোন জায়গায় তা কেউই বলতে পারল না। ওর আত্মীয়দের সম্বন্ধে অনুসন্ধান করায় জানতে পারা গেল যে তার 3টি কন্যা, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তার মধ্যে একটি কন্যার শ্বশুরবাড়ি টালিগঞ্জে। ঘরামিগণের মধ্যে একজন তার বাড়ি জানত। তাকে সঙ্গে নিয়ে টালিগঞ্জে গিয়ে পৌঁছালাম। অনুসন্ধানে বাড়িটিও খুঁজে পেলাম। যার সঙ্গে এই কন্যাটির বিবাহ হয়েছিল তার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিমকে জিজ্ঞাসা করায় সে তার শ্বশুরের শ্বশুর বাড়ির কথা কিছুই বলতে পারল না। জমিরের কন্যাও কখনো শোনেনি যে তার মামার বাড়ি কোথায় ছিল। সে তার মার কাছে শুনেছিল যে তার মার পিতৃকুলে কেউই নেই। এখনো পর্যন্ত কখনো সে তার মাকে কোথাও যেতে দেখেনি। চিরকালই সেই বাড়িতেই বাস করতে দেখেছে তাকে। সে তার মামার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত সেখানে আসতেও দেখেনি। জমিরের কন্যার কাছ থেকে এ সকল বিষয়ে জানতে পেরে আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে পুনরায় মোল্লাপাড়ায় গিয়ে উঠলাম। এরকম অবস্থায় বাড়ির ভিতর অনুসন্ধান করে দেখাই ঠিক হবে বলে মনে করলাম। আমি পাড়ার 2-4 জন লোক সংগ্রহ করে সেই বাড়ির ভিতর প্রবেশ করলাম। সদর দরজায় যে তালাটা লাগানো ছিল সেটা সামান্য একটা তালা মাত্র। পাড়ার ভেতর থেকে কতগুলো চাবি আনিয়ে ওই তালাটা খোলার চেষ্টা করলাম। একটা চাবিতে সেটা খুলেও গেল। আমরা সকলে বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়ির পূর্বাংশে 2খানা মাত্র ঘর আছে। উক্ত গৃহদ্বয়ের কথা আমি আগেই বলেছি। ওর দরজাগুলো বাইরের দিকে, ভেতরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাড়ির উত্তরাংশে সারি সারি 4খানা ঘর। দেখলাম ওর 2খানা তালাবদ্ধ। এই ঘর দুটো জমির এবং তার স্ত্রীর দ্বারা ব্যবহৃত হতো। অপর 2খানা ঘর খোলা, ওতে জিনিসপত্র কিছুই নেই।
এই গৃহশ্রেণীর সম্মুখে অর্থাৎ বাড়ির দক্ষিণ অংশে দুইটি ছোট ছোট ঘর আছে। ওর একখানিতে কাঠের মতো কি সব রয়েছে এবং অপরটিতে রান্না বান্নার সরঞ্জাম রয়েছে। পশ্চিম দিকে কোনো ঘর নেই। ওই জায়গাটা মাটির প্রাচীর দ্বারা ঘেরা। সেই বাড়িতে প্রবেশ করার জন্য আগের বলা দরজা ছাড়া আর কোনো দরজা নেই। আমি যে পত্রটা পেয়েছিলাম তাতে লেখা ছিল রান্নাঘরের পশ্চিমের দিকে গাঁড়া রয়েছে। ভেতরে দেখলাম রান্নাঘরের পশ্চিমে অনেকটা খালি জমি পড়ে আছে। প্রথমে সেখানেই অনুসন্ধান করা উচিত বিবেচনা করলাম। পাড়া থেকে 4খানা কোদালি সংগ্রহ করে সেই বাড়ির 4 জন ভাড়াটিয়ার হাতে সেই কোদাল তুলে দিয়ে খুব ভালোভাবে সেই জায়গাটা খুঁড়তে বললাম। কিন্তু তারা প্রথমে 2-3 জায়গা খুঁড়ে কোনো জায়গায় কিছুই পেল না। তারপর সেই ঘরের পশ্চিম গায়ে যখন খুঁড়তে আরম্ভ করলো তখন এক প্রকার দুর্গন্ধ বের হতে শুরু করলো। সেই জায়গা থেকে যতই মাটি উঠতে লাগলো ততই উৎকট দুর্গন্ধ তীব্রভাবে ছড়িয়ে পড়তে লাগলো। ওরা কোদাল ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো এবং বলল, মশাই, আমরা আর কোনো ক্রমেই ঘুরতে পারবো না। এই স্থান ঘুরতে ঘুরতে দুর্গন্ধ যেরূপ প্রবলভাবে বাড়ছে তাতে আমরা আর অধিক ঘুরতে কোনো ক্রমেই পারবো না। এরকম অবস্থায় আমার মনেও দৃঢ় বিশ্বাস হলো যে এখানে নিশ্চয়ই মৃতদেহ পোঁতা রয়েছে। তখন পাড়ার অনেককেই খুঁড়ে দেখতে বললাম, কিন্তু আমার কথা কেউই শুনল না। অবশেষে অন্য উপায় না পেয়ে আমি 4 জন ডোম ডাকলাম। ওরাই সেখানে খুঁড়তে লাগলো। প্রায় 2 ফুট মাটি খুঁড়ে ফেলার পর তার ভেতর থেকে একটা লাশ বের করে আনা হলো। সেই লাশের মাথাটা উত্তরে, পদযুগল দক্ষিণ দিকে, ওর মুখ পূর্ব দিকে। তাকে বাম পাশে ফিরিয়ে শুইয়ে রাখা আছে। ডোমদের বললে ওরা সেই লাশ উঠিয়ে এনে প্রাঙ্গণের মধ্যে রাখল। লাশটি একটা স্ত্রী লোকের। পাড়ার সকল লোক দেখা মাত্র বলল, ওর সঙ্গে কোনো রকম অলংকার নেই, দেহে কোনো বস্ত্রও নেই। লাশটি একেবারে পচে গিয়েছে। মাংসও যেন বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে। মুখ একরকম ভয়ানক আকার ধারণ করেছে। চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশটি মাটির ভেতর থেকে ওঠানোর সময় ওর মাথা থেকে চুলগুলোও খসে পড়ল। কোনো কোনো জায়গার মাংস মাটির ভেতরেই রয়ে গেল এবং ওই লাশ থেকে এত দুর্গন্ধ বেরোতে লাগলো যে কে আর সেখানে দাঁড়াতে পারে। দেখতে দেখতে সমস্ত পাড়া দুর্গন্ধে মেতে উঠল। সেই পল্লীর সকল লোকজন ধীরে ধীরে সেই স্থান পরিত্যাগ করলেন এবং যেদিক থেকে বাতাস বইছিল সেই দিকে গিয়ে আশ্রয় নিলেন। আমাদের আর কোনো উপায় নেই। জগতে আমরাই নরক ভোগ করতে জন্মেছি, সুতরাং এ নরক পরিত্যাগ করে কোথায় বা যাব? পলাশ, রসুন এবং কর্পূরের অনুগ্রহে কোনো রকমে সেই স্থানে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো এবং সেই জায়গার আশেপাশেটা আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম। প্রথমে লাশটিকে ভালোভাবে দেখলাম। ওটা যেরকম বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাতে তার উপর কোনো প্রকার আঘাতের চিহ্ন চোখে পড়ল না। কিভাবে যে এই হত্যাকাণ্ড হয়েছে লাশ দেখে তার কিছুই স্থির করতে পারলাম না। অবশেষে লাশ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হলো। কিরকম অবস্থায় এবং কার দ্বারা এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে তখন তারই অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লাম। সেই বাড়ির বাইরের ঘরে যে 4 জন ভাড়াটিয়া আছে প্রথমে তাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞাসাবাদ করলাম।
ওদের কাছ থেকে যে সকল বিষয়ে অবগত হলাম তার সারমর্ম খানিকটা এরকম। প্রথম, জমির মণ্ডলের পুত্র নেই, 3টি মাত্র কন্যা, 3 জনেই বিবাহিতা। 1 বছরের মধ্যে তার জামাই বা তার কন্যাদের মধ্যে কেউই সে বাড়িতে আসেনি। দ্বিতীয়, জমির এবং তার স্ত্রী ছাড়া কেউই সেই বাড়ির ভেতর 2-3 মাসের মধ্যে বাস করেনি। তৃতীয়, 2-3 মাসের আগে সেই বাড়ির ভেতরে 2খানা ঘর, যে ঘরগুলো এখন অনধিকৃত অবস্থায় রয়েছে, তা নাসির উদ্দিন নামক এক ব্যক্তির দ্বারা অধিকৃত ছিল। সমীর অবিবাহিত, সে তার বৃদ্ধা নানির সঙ্গে সেই বাড়িতে বাস করত, কিন্তু 2-3 মাস থেকে তার সঙ্গে বাগ বিতণ্ডা হওয়ায় জমির তাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তখন থেকে সমীর এই পাড়ারই অন্য একটি বাড়িতে বাস করছে। চতুর্থ, কেউ কেউ বলে থাকেন জমিরের স্ত্রী সমীরকে একটু ভালোবাসত, কিন্তু জমির তা দেখতে পারত না। সে তার স্ত্রীর চরিত্রের ওপর সন্দেহ করত। এজন্যেই জমির সমীরকে নিজের বাড়ি থেকে দূর করে দিয়েছে। পঞ্চম, জমিরের স্ত্রী পাড়ার সকলের সামনে বের হতো, পাড়ার ভেতর সকল জায়গায় প্রকাশ্যে যাতায়াত করত। ষষ্ঠ, প্রায় 12 দিন আগে সন্ধ্যার সময় সকলেই জমিরের স্ত্রীকে দেখেছে, কিন্তু তারপর দিন থেকে কেউই আর তাকে দেখতে পায়নি। জিজ্ঞাসা করলে জমির বলতো তার স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছে। সপ্তম, জমিরের বাড়ির দরজা কখনোই বন্ধ থাকতো না, কিন্তু যেদিন থেকে তার স্ত্রীকে দেখতে পাওয়া যায়নি সেদিন থেকে জমির যখন বাড়ির ভেতরে থাকতো তখন বাড়ির দরজা ভেতর থেকেই বন্ধ থাকতো, আর জমির যখন বাইরে থাকতো তখন দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দিত। অষ্টম, 4-5 দিন হলো জমির তার সদর দরজা তালাবন্ধ করে তার স্ত্রীকে আনার ভান করে এই স্থান পরিত্যাগ করেছে, এখনো অবধি সে ফিরে আসেনি। নবম, জমিরের শ্বশুরবাড়ি যে কোন জায়গায় তা কেউই জানত না। এখনো পর্যন্ত জমিরের স্ত্রীকে কেউই তার বাপের বাড়ি যেতে কখনোই দেখেনি। দশম, আমির নামক জমির মণ্ডলের একটি ভাই সেই পাড়াতেই আছে, সে কখনোই এখানে আসেনি, কারণ এদের মধ্যে মনোমালিন্য রয়েছে। সেই সময় সেই স্থানে থেকে এই সমস্ত বিষয় জানতে পেরে প্রথমে সমীরকে ডাকলাম। সে সমস্তই স্বীকার করল। সে যে জমিরের বাড়িতে ভাড়াটিয়া ছিল, জমিরের স্ত্রী যে তাকে ভালোবাসত, জমিরের সঙ্গে সে যে ঝগড়া করে সে এই বাড়ি পরিত্যাগ করেছিল, এর সমস্ত কথাই সে একে একে বর্ণনা করল। কিন্তু জমিরের স্ত্রীর সঙ্গে তার অবৈধ প্রণয়ের কথা কোনো ক্রমেই সে স্বীকার করল না। সমীরের জবানবন্দি লেখা শেষ করে জমিরের ভাই আমিরকে ডাকলাম। তার কাছ থেকে জমিরের কন্যা এবং জামাইদের নাম পেলাম, তাদের বাসস্থানের ঠিকানাও সে বলে দিল। এছাড়াও সে বলল, জমির প্রথমে যে বিবাহ করে সেই স্ত্রী এখন আর নেই, বহুদিন হলো তার মৃত্যু হয়েছে। যে সময় তার স্ত্রীর মৃত্যু হয় সেই সময়ে জমির ব্যারাকপুরে থাকত। সেখানেই একটা স্ত্রীলোকের সঙ্গে তার অবৈধ প্রণয় হয়। এ সেই স্থানেরই একটা চরিত্রহীনা স্ত্রীলোক। জমিরের সঙ্গে সেখান থেকেই তার প্রণয় হয়। জমির তাকে নিজের গ্রামে নিয়ে যায় এবং অবশেষে তাকে কলকাতায় এনে ঘর বাঁধিয়ে স্ত্রী পুরুষের মতো বসবাস করতে আরম্ভ করে। তার গর্ভে যে 3টি কন্যা জন্মগ্রহণ করেছিল তারা কিন্তু বিবাহের পর এ বাড়িতে আর পদার্পণ করেনি। তাদের গর্ভধারিণীর চরিত্রে তারা নিতান্তই অসন্তুষ্টা ছিলেন, তাই বোধহয় তারা আর এই বাড়িতে আসেনি। উক্ত স্ত্রীলোকের পিত্রালয় নেই এবং অপর কোন স্থানে যে তার যাওয়ার আছে সে বিষয়েও আমার জানা নেই। আমিরের জবাববন্দি শেষ হয়ে গেল। পাড়ার অনেক লোককে অনেক কথা জিজ্ঞাসা করলাম,
কিন্তু সম্পূর্ণ সন্তোষজনক উত্তর আর কারোর কাছ থেকে পাওয়া গেল না। কেউ বললেন তারা শুনেছে জমির তার শ্বশুর বাড়ির যাওয়ার নাম করে এই জায়গা পরিত্যাগ করেছে। কেউ আবার বললেন জমির তার স্ত্রীর চরিত্র সম্বন্ধে সন্দেহ করে এই হত্যাকাণ্ড সম্পন্ন করে ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছেন। এরকমই যার মনে যা আসতে লাগলো তিনি সেই রকমই বলতে লাগলেন। জমির নিতান্ত গরিব ছিল না, তার টাকা ছিল, গয়না এবং তৈজসপত্র প্রভৃতি অধিক না থাকুক, নিতান্ত সামান্য ছিল না। এ কথা পাড়ার সকলেই স্বীকার করল। এরপর সেই বেনামি পত্র সম্বন্ধে একটু অনুসন্ধান করলাম, কারণ পত্রে যেরকম লেখা ছিল কার্যেও দেখলাম সেরকমই ঘটতে লাগলো। সুতরাং ভাবলাম পত্র লেখক সমস্ত ব্যাপারটা হয় নিজের চোখে দেখেছে, নয়তো এই ব্যাপার সম্পর্কে সে আগের থেকেই অবগত ছিল। তাকে পেলে আরো অনেক কথা প্রকাশ হয়ে পড়বে। এই অনুসন্ধানের কিন্তু কোনো ফল প্রাপ্ত হলো না। এক এক করে পাড়ার সকলকে সেই পত্র দেখালাম, সকলকেই জিজ্ঞাসাও করলাম, কিন্তু কেউই বললেন না যে এই পত্র তার লেখা। পত্রের লেখা খুব ভালো করে দেখেও কেউ বলতে পারলেন না যে এ লেখা কার হাতের লেখার মতো। এতক্ষণ অবধি যা বুঝলাম সেই দিনের মতো অনুসন্ধান শেষ করলাম। বাড়ির দরজা পুনরায় বন্ধ করে এবং সেখানে নিয়ম মতো পুলিশ প্রহরী বন্দোবস্ত করে নিজের বাড়ি ঢুকতে অনেকটাই রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। শুয়ে শুয়ে এই হত্যা সম্বন্ধে অনেক কথা ভাবতে লাগলাম। অনেক বিবেচনা করে, অনেক ভেবে অবশেষে এটাই স্থির করলাম যে এই হত্যা জমির ছাড়া আর কারোর দ্বারা সম্পন্ন হয়নি। একে জমিরের স্ত্রী বিবাহিতা, তার উপরে তার এরকম অন্য লোকের সঙ্গে প্রেমের সম্পর্ক। এরকম অবস্থায় জমিরের সঙ্গে তার স্ত্রীর মতবিরোধ হতেই পারে। তার আর কোনো ভুল নেই, এই হত্যা জমিরই করেছে। সেই নিমিত্তই জমির সমীরকে নিজের বাড়ি থেকে দূরও করে দিয়েছিল। জমিরের স্ত্রী পর্দানসীন ছিল না, যেখানে ইচ্ছা সেখানে অনায়াসে যাতায়াত করত। এরকম অবস্থায় কেই বা জানে যে সে সমীরের বাড়িতে যেত না? কেই বা বলবে যে সে নিজের হৃদয় থেকে সমীরকে দূর রেখেছিল? আর এটাই বা কে বলবে যে বৃদ্ধ এই সকল বিষয় নিজের চোখে দেখে বা অপরের কারোর মুখে শুনে এই লোমহর্ষক কার্যের হস্তক্ষেপ করেনি? যেটুকু জানতে পারা গেল তাতে নিজের বাড়ির দরজা বৃদ্ধের এরকমভাবে বন্ধ করে রাখার আর কোনো কারণ তো থাকতে পারে না। আর হঠাৎই বা সে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে কেন? এইরকম নানা প্রকার ভেবে অবশেষে আমি এটাই স্থির করলাম যে এ হত্যা জমির ছাড়া আর কারোর দ্বারা সম্পন্ন হয়নি। তবে অপর কেউ জমিরের সহায়তা করলেও করতে পারে। আর এটাও স্থির করলাম যে জমির এই হত্যা করে প্রাণের ভয়ে পালিয়েছে। পরদিন বেলা 11টার সময় এই মোকদ্দমা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে প্রেরণ করা হলো। মোকদ্দমায় আসামির নাম আছে মাত্র, কিন্তু আসামি পালিয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের কাছ থেকে সেই 4 জন ভাড়াটিয়ার জবাববন্দি নিয়ে দণ্ডবিধি 302 ধারা অনুসারে হত্যা অপরাধে জমিরের নামে একটা ওয়ারেন্ট বার করলেন। জমিরকে ধরার জন্য যথেষ্ট চেষ্টা হতে লাগলো। কলকাতার ভেতর এমন কোনো জায়গায় বাকি রইল না যে যেখানে তার অনুসন্ধান করা হলো না। কি শহর, কি শহরতলি, কি পাকা বাড়ি, কি খোলার ঘর, সকল জায়গার সংবাদ কিছুটা প্রকাশ্য এবং কিছুটা অপ্রকাশ্যভাবে সংগৃহীত হতে লাগলো। কিন্তু জমির যে কোথায় পালিয়েছিল কেউই বলল না যে জমিরকে সপ্তাহের মধ্যে সে কোথাও দেখেছে। জমিরের অনুসন্ধানের জন্য গলি গলি ঘুরে 2 দিন অতিবাহিত করলাম, কিন্তু কি আশ্চর্য,
তার কোনো রকম সংবাদ সংগ্রহ করতে পারলাম না। জমিরের নামে যে ওয়ারেন্ট বার করা হয়েছিল তা তার দেশে পাঠানো হলো। আমিও অন্যান্য স্থানে তার অনুসন্ধান করার জন্য শহর পরিত্যাগ করলাম। প্রথমে যে কোন স্থানে যাব এবং কোথায় গেলে যে তার সন্ধান পেতে পারবো তা কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। অবশেষে আদেশের বশবর্তী হয়ে আমাকে শহর পরিত্যাগ করতেই হলো। জমিরের একটা কন্যার বিবাহ হয়েছিল হুগলিতে। ইমাম বাড়ির কাছেই রহমতের বাড়ি। তার পুত্র করিম জমিরের জামাই। প্রথমেই আমি সেখানে গিয়ে উঠলাম। করিম এবং রহমতের সঙ্গে সাক্ষাৎ হলো। জমিরের কথা জিজ্ঞাসা করায় তাদের কাছ থেকে জানতে পারলাম যে 1 সপ্তাহ আগে জমির তার জামাই এবং তার কন্যাকে দর্শন করার জন্য সেখানে এসেছিল। কেবল একদিন সেখানে থেকে আবার সে কলকাতায় ফিরে যাওয়ার নাম করে সেই স্থান পরিত্যাগ করেছিল। এই কয়েকটা কথা জেনে আমি সেই স্থান পরিত্যাগ করলাম। ভাবলাম পুনরায় কলকাতায় প্রত্যাগমন করি, কারণ বিনা সংবাদে পথে পথে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই। আসবার সময় ফরাসডাঙ্গার ভেতর গুপ্তভাবে সেই স্থানে একটু অনুসন্ধানও করলাম। এই স্থান ইংরেজের অধিকৃত নয়, এটা ফরাসিদের অধিকারভুক্ত। কোনো ব্যক্তি ইংরেজ অধিকৃত স্থানে কোনো রকম অপরাধ করে যদি সেখানে গিয়ে অবস্থান করে তাহলে সহজে তাকে ধরে আনার অধিকার আমাদের নেই। এমনকি সেই স্থানে গেলেও আমরা কোনো প্রকার সন্ধানও পর্যন্ত ফরাসিদের বিনা অনুমতিতে করতে পারবো না। এরকম নানা কারণে অন্যান্য স্থান থেকে অপরাধ করে অনেক ব্যক্তি প্রথমে এইখানে এসে আশ্রয় গ্রহণ করে এবং সময় মতো সেই স্থান থেকে পালিয়ে যায়। মনে মনে ভাবলাম জমির সেই স্থানে থাকলেও থাকতে পারে। এই ভেবে সেই স্থানে একটু সন্ধান করতে গেলাম। অনুসন্ধানে নামলাম ঠিকই, কিন্তু অনুসন্ধান শেষ করা তো দূরে থাকুক, নিজের প্রাণ নিয়ে সেখান থেকে আমাকে পালাতে হলো। আমি সেখানে অনুসন্ধান করছি এই কথা জানতে পেরে সেই স্থানের পুলিশ আমাকে ধরার জন্য আমার পেছনে লোক প্রেরণ করলো। আমিও এটা জানতে পেরে দ্রুত পদে সেই স্থান পরিত্যাগ করলাম। তারাও দ্রুত পদে আমাকে ধরার জন্য ছুটল। আমিও তুরঙ্গের ভয়ে প্রাণপণে দৌড়াতে আরম্ভ করলাম। অনেক কষ্টে ওদের সীমা অতিক্রম করে তবে পরিত্রাণ পেলাম। এর আগে আমি জানতাম যে তাদের সর্বপ্রধান কর্মচারীর অনুমতি না নিয়ে সেই স্থানে কোনো রকম অনুসন্ধান করলে তাকে ধৃত করে কয়েদির মতো তুরুঙ্গে বন্ধ করে রাখে এবং পরিশেষে যতক্ষণ না পর্যন্ত বড় লাট সাহেবের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হয় না। আমাকেও সেরকমভাবেই আবদ্ধ করার জন্য চেষ্টা করেছিল। আমি পালিয়ে পরিত্রাণ পেলাম, সুতরাং জমিরের সন্ধান আর করা হয়ে উঠল না। ফরাসডাঙ্গা থেকে কলকাতায় এসে উপনীত হলাম। অন্য কোনো জায়গায় যেতে আমার মন সায় দিল না। কেন সায় দিল না তা বুঝতে পারলাম না। ভাবলাম ফরাসডাঙ্গায় অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই ব্যাঘাত ঘটেছে, সেই জন্যেই বুঝি অন্য জায়গায় যেতে আমার মন ঠিক সায় দিচ্ছে না। কলকাতায় প্রত্যাগমন করলাম সত্যি, কিন্তু অনুসন্ধানের অপর কোনো নতুন পথ বার করতে পারলাম না। যে সমস্ত অনুসন্ধান একবার হয়ে গিয়েছে পুনরায় সেই সকল অনুসন্ধানই করতে লাগলাম। যে সমস্ত জায়গায় জমিরের বারবার অনুসন্ধান করেছি সেই সকল জায়গায় পুনরায় এর অনুসন্ধান করতে প্রবৃত্ত হলাম, কিন্তু আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। সমস্ত অনুসন্ধান বৃথা হয়ে গেল। জমিরের কোনো প্রকার সন্ধান করে উঠতে পারলাম না। জমিরের দেশে যে ওয়ারেন্ট পাঠানো হয়েছিল তাও ক্রমে ফেরত আসলো। সেখানেও জমির যায়নি, যদিও তার জন্মস্থান সেখানে, কিন্তু অনেক দিন হলো সে সেই জায়গা পরিত্যাগ করেছে। সেখানে তার ঘরবাড়ি প্রভৃতি কিছুই নেই। জমিরের বাড়ি আমি যেরকমভাবে বন্ধ করে রেখেছিলাম এখনও সেভাবেই বন্ধ করা আছে। সেই স্থানে যে পুলিশ প্রহরীর বন্দোবস্ত ছিল
এখনো সে সেরকমভাবেই পাহারায় নিযুক্ত আছে। খুব ভালোভাবে অনুসন্ধান করে যখন জমিরকে পাওয়া গেল না, তখন তার যে সকল দ্রব্যাদি ছিল তা সেই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আনবার সংকল্প করলাম, কারণ নিয়মিত সময়ের মধ্যে সে যদি হাজির না হয় তাহলে তার সম্পত্তি বিক্রয় করে সরকার জব্দ করে নেবেন। একদিন বেলা 10টার সময় পুনরায় আমরা জমিরের সেই বাড়িতে উপস্থিত হলাম। আগের মতো পাড়ার কয়েকজন লোককে ডেকে এনে তাদের সামনে বাড়িতে প্রবেশ করলাম। দেখলাম জমিরের দুখানা ঘরে তালা যেরকম বন্ধ ছিল তা এখনো সেভাবেই বন্ধ রয়েছে। সর্বসমক্ষে একটা ঘরের তালা ভেঙে ফেললাম। গৃহের ভেতর প্রবেশ করে দেখলাম বিছানা, বাক্স, সিন্দুক প্রভৃতি সমস্তই নিজের নিজের স্থানে রক্ষিত আছে। গৃহের কোনো দ্রব্য যে স্থানান্তরিত হয়েছে তা মনে হলো না। ঘরের ভেতর সিন্দুক প্রভৃতির চাবির অনুসন্ধান করলাম, কিন্তু কোনো স্থানেই তা পাওয়া গেল না। ভাবলাম জমির পলায়ন করার সময় তার সমস্ত চাবি সঙ্গে করে নিয়ে গিয়েছে। তখন অন্য উপায় না হয়ে সেই তালা ভাঙতে হলো। এক এক করে সর্বসমক্ষে বাক্স, প্যাটরা, সিন্দুক প্রভৃতি সমস্তই ভেঙে ফেললাম, কিন্তু এর ভেতরের অবস্থা দেখে সকলেই বিস্মিত হলেন। সেই সকল দ্রব্য সমস্তই অন্তশূন্য। ওর ভেতরে না আছে অলংকার, না আছে টাকা, না আছে তৈজসপত্র এবং না আছে জামা কাপড়। জমির নিতান্ত দরিদ্র লোক ছিল না, তার তৈজসপত্র প্রভৃতি অনেক ছিল। অলংকারাদিও সকলেই সর্বদা দেখেছে। নগদ টাকা সর্বদা কিছু কিছু মজুত থাকত, অলংকার প্রভৃতি বন্ধক রেখে টাকা ধার দিয়ে থাকত সে। কেউ কখনোই ফিরে যেত না। এরকম অবস্থায় ওর ঘর এরকম শূন্য অবস্থায় কেন? প্রথমে সকলেই অনুমান করলাম যে তার সমস্ত দ্রব্যাদি অন্য কোনো ঘরে আছে। সে ঘরের তালা ভাঙা হলো। সে ঘর একেবারে পরিষ্কার, তাতে টাকা কড়ি, অলংকার, পত্র, তৈজসাদি কিছুই নেই। ঘরের মেঝেতে কেবল একটা মাদুর বিছানা আছে, আর সেই মাদুরের ওপর একটা উপাধান আছে মাত্র। এই ঘরের অবস্থা দেখে সকলে আরও বিস্মিত হলাম। তখন সকলেই ভাবলাম যে জমির তার স্ত্রীকে হত্যা করে যে কয়েকদিন এখানে ছিল তার মধ্যে তার সমস্ত দ্রব্যই ক্রমে বিক্রয় করে ফেলেছে, অথবা তার বিশ্বাসী কোনো বন্ধুর কাছে সমস্ত দ্রব্য রেখে প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছে। ওই সমস্ত দ্রব্যাদি জমির যে কোথায় নিয়ে গেল বা কার কাছেই যে তা বিক্রয় করল তা একবার স্থিরভাবে ভাবলাম, কিন্তু কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত করে উঠতে পারলাম না। টাকা কড়ি বা অলঙ্কারাদি সকলের অজান্তেই নিয়ে যাওয়া সম্ভব বটে, কিন্তু তৈজসপত্র প্রভৃতি অপর কোনো লোকের সাহায্য ছাড়া অথচ প্রচ্ছন্নভাবে কোনো জায়গায় নিয়ে যেতে কেউই পারবে না। তবে জমির কিভাবে যে সেই সকল দ্রব্যাদি স্থানান্তরিত করতে সক্ষম হলো তা বুঝতে পারলাম না। দিনের বেলা নিয়ে গেলে কারণ না কারোর সামনে তাকে পড়তেই হবে, আর রাত্রিতেও এই ভাড়াটিয়া চারজনের অজ্ঞাতসারে গমন করার কোনো রকম সম্ভাবনাই নেই। এইরূপ নানা প্রকার ভাবলাম, সকলকে নানাভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো বিষয়ে স্থির মীমাংসা করে উঠতে পারলাম না। সেই স্থানেই সেদিনের অনুসন্ধান বন্ধ করলাম। ঘরের দরজা এবং বাড়ির দরজা আগের মতোই বন্ধ করে বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে করতে আবার নিজের জায়গায় ফিরে আসলাম। পাহারার বন্দোবস্ত যেরকম ছিল সেরকমই রইল। পরদিন সকালবেলা একটা লোক একখানা পত্র এনে আমাকে দিল। পত্রখানা খুললাম এবং পড়লাম। ওটাও বাংলাতেই লেখা। পূর্বে যে বেনামি পত্র পাওয়া গিয়েছিল এবং সেই পত্রের হাতের লেখা যেরকম ছিল, এই পত্রেও সেই একই রকম হাতের লেখা দেখলাম। তাই সন্দেহ মেটানোর জন্য এই পত্রখানি এনে আগের পত্রের সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেখলাম। দেখে বুঝলাম দুটো পত্রই
একই ব্যক্তির লেখা। বর্তমান পত্রে লেখা ছিল, মহাশয়, গতকাল জমিরের ঘর সন্ধান করে আপনি কিছুই পাননি। অলংকার বা নগদ টাকা এছাড়াও অন্যান্য মূল্যবান দ্রব্য যা অনায়াসে এবং গুপ্তভাবে নিয়ে যেতে পারে তার সমস্তই জমির নিয়ে পালিয়েছে। অবশিষ্ট তৈজসপত্র বা বস্ত্রাদি যা ছিল তা যার দ্বারা পরে অপহৃত হয়েছে তা বলতে লজ্জা হয়। আগে যদি আপনি জমিরের বাড়িতে কোনো বিশ্বাসী লোককে পাহারায় নিযুক্ত করে সেখান থেকে যেতেন তাহলে বোধহয় সেই সকল দ্রব্যাদি কিছুই স্থানান্তরিত হতো না। আপনি সবিশেষ রূপ অনুসন্ধান করলেও এর সত্যাসত্য অবগত হতে পারবেন। এই পত্র পাঠ করে মনে এক অন্য ভাবনার উদয় হল। ভাবলাম, সে লেখক যদিও নিজের নাম প্রকাশ করতে সম্মত নন, তবুও তিনি যেই হোক না কেন তার সংবাদ কিন্তু কখনো মিথ্যা হবে না। প্রথম পত্রে তিনি যা যা লিখেছিলেন তার সমস্তটাই ছত্রে ছত্রে মিলে গিয়েছে, তবে দ্বিতীয় পত্রের কথা আমি অবিশ্বাস করব কি করে? এ পত্র পাঠ করে সকলেই ভালোভাবে বুঝতে পারলাম যে জমিরের পরিত্যক্ত তৈজসপত্র যাকে সেখানে পাহারায় নিযুক্ত করে রেখেছিলাম সেই পুলিশ প্রহরী চুরি করেছে, অথবা তারই সহায়তায় অপর কেউ চুরি করতে সাহস পেয়েছে। কি লজ্জাজনক কথা! যাকে বিশ্বাস করে সেই স্থানে রেখেছিলাম সে এরকম অবিশ্বাসের ন্যায় কার্য করল। ছি 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 ছি! সে চুরি করেছে বলে যে কেবল তারই অপযশ তা নয়, আমি বা এই কলঙ্ক থেকে কিভাবে উদ্ধার পাব? যখন আমার ঊর্ধ্বতন কর্মচারী এ কথা শুনবেন যে আমারই নিয়োজিত পুলিশ প্রহরী এরকম ঘৃণাকর চৌর্য বৃত্তিতে নিযুক্ত, তখন আমি কি বলবো? আর তারাই বা কি ভাববেন? ছি 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 ছি! যাই হোক, সে যদিও আমার অধীনস্থ কর্মচারী এটা সত্য, কিন্তু এ বিষয়ে আমি কোনোভাবেই উপেক্ষা করব না। এরকম পাপচরণের প্রশ্রয় দিতে কখনোই সমর্থন করব না। আমি এর উপযুক্ত অনুসন্ধান করব এবং প্রমাণ পেলে ওকে কারাগারে প্রেরণ করতে কোনোভাবেই বিরত হব না। এরকম মনে মনে স্থির করে সেই পত্রবাহককে জিজ্ঞাসা করলাম, তুমি এ পত্র কোথা থেকে এনেছো? চলো চলো চলো, আমি তোমার সঙ্গে এখনই তার কাছে যেতে চাই। মহাশয়, আমি আপনাকে কোথায় নিয়ে যাব? কে পত্র লিখেছে আমি তা জানি না। আমি একজন সামান্য কুলি। কিছু পূর্বে কোনো রকম মোট পাইবার প্রত্যাশায় আমি বউবাজারের চৌমাথায় দাঁড়িয়েছিলাম। সেই সময় একটা মুসলমান যুবক প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন এই পত্র নিয়ে আমি কোথাও যেতে পারবো কি না। উত্তরে আমি বললাম, পয়সা পেলে আমি পারবো না কেন। আমার কথা শুনে তিনি এই পত্র এবং ওই 2 আনা পয়সা আমার হাতে প্রদান করলেন এবং দূর থেকে এই বাড়ি আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এইখানে গিয়ে এই পত্র দেখালে যার নামে পত্র তা আমি জানতে পারবো। তখন তার হাতে সেই পত্র প্রদান করে আমি সেখান থেকে চলে যেতে পারি। 2 আনা পয়সার লোভে আমি এই পত্র এখানে এনেছি। যিনি আমাকে পত্র দিয়েছেন তিনিও আমার সঙ্গে বরাবর আসছিলেন, কিন্তু আমি যখন এই বাড়ির ভেতরে প্রবেশ করলাম অমনি তিনি একটা ট্রাম গাড়িতে উঠে পড়লেন এবং বউবাজারের মুখের দিকে গমন করলেন। আমি তাকে এর আগে কখনোই দেখিনি এবং কোথায় থাকেন তাও আমি ঠিক জানি না। পত্রবাহকের কথা শুনে আমি তার কথায় বিশ্বাস করলাম, কিন্তু ভবিষ্যতে তাকে যদি প্রয়োজন হয় এই বিবেচনায় তার থাকবার ঠিকানা নিয়ে তাকে ছেড়ে দিলাম। মুসলমান রাজত্বের সময় থেকে আমাদের দেশে একটা কথা বিদ্রূপ ছলে চলে এসেছে, সেটা হলো প্রথমে ওকে ফাঁসি দাও, তারপরে খুনি মোকদ্দমার বিচার করো। আজ আমরা তাই করলাম। সেই বেনামি পত্র বিশ্বাস করে প্রথমেই সেই প্রহরীকে সাসপেন্ড করলাম। তারপর তার বিরুদ্ধে অনুসন্ধান আরম্ভ হলো।
প্রথমেই তার থাকার জায়গায় ভালোভাবে খানা তল্লাশি করা হলো। তারপর ক্রমে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রভৃতির কাছেও অনুসন্ধান চলতে লাগলো, কিন্তু কোনো জায়গায় সেই অপহৃত দ্রব্যের কোনো রকম অনুসন্ধান পেলাম না। কেউই বলতে পারলেন না যে কনস্টেবল কোন সময় কার সাহায্যে এবং কিভাবে জমির মণ্ডলের দ্রব্যাদি স্থানান্তরিত করেছে। কনস্টেবলকে জিজ্ঞাসা করায় সে আমাদের সমস্ত কথায় উড়িয়ে দিল এবং বলল, কি, আমি চোর? আমার কাজ চোর ধরা, চোরকে শাস্তি প্রদান করা। তা না করে আমি নিজেই চুরি করব আর চোরের সাহায্য করব? এটা কি করে সম্ভব হতে পারে? আমি কি জানি না যে চুরি করলে তার কি শাস্তি পেতে হয়? আমি এই বিষয়ের কিছুই জানি না। আমার কোনো দোষই নেই। আপনারা মিথ্যে ষড়যন্ত্র করে বা আসল অবস্থা বুঝতে না পেরে আমার উপর মিথ্যা কলঙ্ক আরোপণ করছেন। নিতান্ত অন্যায়পূর্বক আমাকে সাসপেন্ড করে আমার চরিত্রের উপরে মসিবিন্দু নিক্ষেপ করলেন। আপনাদের ক্ষমতা আছে, করুন। আমি নিতান্ত দরিদ্র, কাজেই এটা আমাকে সহ্য করতে হবে। তাহলেও আমি নির্দোষ, সুতরাং আমি আর কিছুই বলতে চাই না। ভগবান এটার বিচার করবেন। কনস্টেবলের সতেজ উত্তর শুনে আমারও মনে যেন কেমন একরকম সন্দেহ হলো। একবার ভাবলাম কনস্টেবল নির্দোষ, তার দ্বারা এই চুরি হয়নি। আবার ভাবলাম যার পত্রের সমস্ত কথা সত্যি বলে প্রমাণিত হয়ে আসছে, তার পত্র কিভাবে মিথ্যা বলে উপেক্ষা করব? পরক্ষণেই আবার মনে হলো, জমির যখন পালিয়েছে তখন সে যে এর বন্দোবস্ত করে রেখে যায়নি, তাই বা কিভাবে বলা যেতে পারে? এরকম নানা প্রকার ভাবতে ভাবতে পুনরায় জমিরের বাড়িতে গেলাম। মনে করলাম এবার জমিরের ঘরের ভেতর এবং প্রাঙ্গণ সমস্ত জায়গা খুবই ভালোভাবে খুঁড়ে খুঁড়ে দেখব যে কোনো স্থানে কোনো রকম দ্রব্যের কোনো রকম সন্ধান পাওয়া যায় কিনা। এদেশে অশিক্ষিত লোকের মধ্যে এখনো এক প্রকার প্রথা প্রচলিত আছে যে টাকা কড়ি প্রভৃতি মূল্যবান দ্রব্যাদি সম্পত্তি তারা মাটির ভেতরে পুঁতে রেখে দস্যুগণের হাত থেকে পরিত্রাণ পেয়ে থাকে এবং সময়ে সময়ে বাড়ি পরিত্যাগ করার আগেও তৈজস পত্রাদিও মাটির নিচে পুঁতে দিয়ে থাকে। জমির পালাবার সময় যদি সেই উপায় অবলম্বন করে থাকে, তাহলে পূর্বকথিত উপায়ে সমস্ত দ্রব্য বেরিয়ে পড়লেও পড়তে পারে। এরকম ভেবে জমিরের বাড়িতে পুনরায় অনুসন্ধান করব বলে স্থির করলাম। লোকজন সংগ্রহ করে পুনরায় সেই বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়ির ভেতর যে দুটো খালি ঘরের কথা আগে বলেছি, এক একখানি করে প্রথমে সেই ঘর দুখানা খুঁড়ে ফেললাম। এমনকি ঘরের ভিতর থেকে এক কোমর মাটি কেটে প্রাঙ্গণের ওপর স্তূপাকার করা হলো, কিন্তু কোনো রকম দ্রব্যের কোনো রকম সন্ধান পাওয়া গেল না। সেই ঘর দুখানি ভালোভাবে খোঁজাখুঁজি করার পর এবার জমিরের শোয়ার ঘরের ভেতর প্রবেশ করলাম। সেই ঘরের ভেতর সিন্দুক, বাক্স প্রভৃতি যা ছিল তার সমস্তই বের করে আনা হলো এবং অবশেষে আমার আদেশ মতো সেই ঘরের মৃত্তিকা স্থানান্তরিত হতে লাগলো। আমার সঙ্গে কোদালি এবং লোকজন কম ছিল না, তাতে আবার পাড়ায় অনেকেই এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। সুতরাং সেই ঘর খুঁড়ে ফেলতেও খুব একটা বেশি দেরি হলো না। দেখতে দেখতে ঘরে প্রায় 3 ফুট মাটি স্থানান্তরিত হয়ে গেল, কিন্তু সেখান থেকেও কোনো দ্রব্যই পাওয়া গেল না। জমিরের শোয়ার ঘর থেকেও কিছুই পাওয়া গেল না। অবশেষে তার পাশের ঘরের ওপর আমাদের লক্ষ্য পড়ল। আমরা সেই ঘরের ভেতর সদলে প্রবেশ করলাম। ঘরের মেঝের ওপর একখানা মাদুর বিছানো ছিল। ঘরের ভেতর প্রবেশ করে সেই মাদুরখানা আমি সহস্তে উঠিয়ে বাইরে ফেলে দিলাম, কিন্তু যেখানে সেটা পাতা ছিল সেই জায়গাটা কেমন যেন স্বাভাবিক মনে হলো না। মনে হলো সেই স্থানটি যেন
ঠিক তার প্রকৃত অবস্থায় নেই। সেই স্থানের মাটি যেন স্থানান্তরিত বা বিলরিত হয়েছে। পুনরায় যেন সেই স্থানের মাটি আবার সেখানে স্থাপিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে আগের অবস্থায় ঠিকভাবে রাখা হয়নি। চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখলে তাই যেন মনে হচ্ছে। কেমন যেন একটু অন্য অন্য বলে মনে হচ্ছে। আশেপাশের অবস্থার সাথে তার যেন অমিল রয়েছে। সেই ঘরের এই অবস্থা দেখে আমার মনে যেন একটু আশার উদয় হলো। ভাবলাম জমির তার তৈজসপত্র বা অন্য দ্রব্যাদি সেখানেই পুঁতে রেখেছেন। যে সমস্ত দ্রব্যাদির জন্য কনস্টেবলকে চুরির অপরাধে অপরাধী ভাবছি, সেই সকল দ্রব্যাদি হয়তো এখনই এখান থেকে বের হয়ে পড়বে। এখনই হয়তো সকলেই জানতে পারবেন যে আমরা কিরকম মিথ্যা সন্দেহ করে ওই কনস্টেবলের সর্বনাশ সাধনের চেষ্টা করেছিলাম। সকলেই হয়তো এখনই বুঝবেন যে সময় সময় আমরা কিরকম মহাভ্রমে পতিত হয়ে সত্যি কথা বুঝে উঠতে পারি না। এইরকম নানা প্রকার ভাবনা এসে আমার হৃদয় অধিকার করল। আমি কিছুক্ষণের জন্য স্থিরভাবে দাঁড়িয়ে এই সকল ভাবনা ভাবতে লাগলাম। যে কনস্টেবলের ওপর সন্দেহ করে আমরা তার বিপক্ষে অনুসন্ধান করছিলাম, সেও সেখানে আমাদের সঙ্গে উপস্থিত ছিল। ঘরের এরকম ব্যাপার দেখে তারও দেখলাম যেন ভাবান্তর হচ্ছে। বুঝলাম আমার হৃদয়ের ভাব যেন তারও হৃদয়ে প্রবেশ করেছে। সে কিন্তু আমাকে কিছুই বলল না, কিন্তু তার মনের ভাব আমি বুঝলাম। যে চক্ষুদয় সেই ঘরের মাটি লক্ষ্য করছিল, সেই চক্ষুদয় একবার আমার চোখের ওপর পতিত হলো। তার সেই চোখের প্রতিঘাতে আমার হৃদয় আলোড়িত হয়ে উঠল। আমি তার হৃদয়ের ভাব বুঝলাম। মনে করলাম সে যেন বলছে, এখন দেখুন আমি দোষী কিনা, আমি চোর কি সাধু। শ্রোতাগণ আমাকে ক্ষমা করবেন, কারণ যে চোখ একবার দেখে আমি তার হৃদয়ের ভাব অবগত হতে পারলাম, আমার এই সামান্য বুদ্ধিতে সেই চোখের প্রকৃত চিত্র আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারলাম না, কারণ বিধাতা সে ক্ষমতা আমাকে দেননি। যে সকল ব্যক্তির হাতে কোদাল ছিল, তাদের একজনের হাত থেকে একখানা কোদাল নিয়ে বিনা বাক্যব্যয়ে সেই কনস্টেবল সেই স্থান খনন করতে প্রবৃত্ত হলো। আমরা সেখানে দাঁড়িয়ে অতীব কৌতূহলের সঙ্গে দেখতে লাগলাম। সেখান থেকে অল্প পরিমাণ মাটি স্থানান্তরিত করতে না করতেই কেমন এক প্রকার দুর্গন্ধ বার হতে শুরু করল। দেখতে দেখতে ওই দুর্গন্ধ ক্রমে প্রবল বেগ ধারণ করতে লাগলো। সেই ঘরের ভেতর সেই সময় যে সকল ব্যক্তি উপস্থিত ছিল, দেখলাম তারা একে একে সকলেই সেই ঘর থেকে বাইরে বেরোতে লাগলো। কিছুক্ষণ পর্যন্ত আমি সেইখানে নিতান্তই কষ্টের সঙ্গে দাঁড়িয়েছিলাম, কিন্তু পরিশেষে আমাকেও ঘরের বাইরে বেরিয়ে আসতে হলো। এরকম ভয়ানক দুর্গন্ধ হলেও কনস্টেবল সবিশেষ আগ্রহের সঙ্গে সেই জায়গাটা খনন করছিল, কিন্তু আর অধিকক্ষণ সেখানে থাকতে সমর্থ হলো না। সেখান থেকে কোদাল ফেলে দিয়ে সেও আমার কাছে এসে উপস্থিত হলো। যে স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, সেই স্থানে জমিরের দ্রব্যাদি পোতা আছে, এটাই আমাদের সকলের বিশ্বাস। কিন্তু সেই স্থান থেকে ভয়ানক দুর্গন্ধ বার হওয়ার কারণ কি, তা বুঝতে পারলাম না। যে সময় জমিরের স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই সময়ও এইরকমই দুর্গন্ধ প্রথমে বার হয় এবং অবশেষে সেই লাশ দেখতে পাওয়া যায়। এবারও কি তাহলে সেরকমই কোনো মৃতদেহ বার হয়ে আসবে? এইরকম নানা প্রকার কথা ক্রমে আমাদের মনে উদয় হতে লাগলো। আরও ভাবলাম, জমির কেবল তার স্ত্রীকে হত্যা করার অপরাধে এখন অভিযুক্ত, কিন্তু এখন ভাবগতিকে মনে হচ্ছে যে সে আরও একটা হত্যাকাণ্ড সংসাধিত করেছে। আগেই বলেছি, জমিরের স্ত্রী একটি চরিত্রহীন স্ত্রীলোক। এ কথা যে কেউ কেউ বলেছে কেবল তাই নয়, কিন্তু এখন স্পষ্টই প্রতীয়মান হচ্ছে যে সে কথা সমস্তই প্রমাণসিদ্ধ। বৃদ্ধ জমির বোধ হয় তার স্ত্রীকে উপপতির সঙ্গে একত্র দেখে থাকবে। এই অবস্থা দেখে মানব মাত্রেই অন্তঃকরণে যেরকম স্বাভাবিক ক্রোধের উদয় হয়ে থাকে,
এরও বোধহয় সেরকম প্রচণ্ড ক্রোধের উদয় হয়েছিল, আর সেই ক্রোধের বশবর্তী হয়ে জমির উপপতির সঙ্গে তার স্ত্রীকে সমন সদনে প্রেরণ করেছে। অতএব এই ঘরের ভেতর থেকে এখনই সেই উপপতির লাশ নিশ্চয়ই বেরিয়ে পড়বে। তখন সকলেই জানতে পারবেন যে কোনো ব্যক্তি এরকম রিপু পরতন্ত্র হয়ে ইহজগৎ থেকে বিদায় গ্রহণ করেছে। মনে এই রকম নানা প্রকার পর্যালোচনা করে পুনরায় ৩-৪ জন ডোম আনাবার নিমিত্তে লোক পাঠালাম। প্রায় আধ ঘন্টা পরে 4 জন ডোম এসে উপস্থিত হলো। তাদেরকে সেই ঘর দেখিয়ে দিলাম এবং পূর্বোক্ত কোদালি দিয়ে সেই স্থান খনন করতে বললাম। আদেশপ্রাপ্ত হয়ে 2 জন সেই ঘরের ভেতর প্রবেশ করে সেই স্থানের মাটি খনন করতে শুরু করে দিল। সেই প্রচণ্ড দুর্গন্ধের কারণে যদিও আমি সেই ঘরের ভেতরে প্রবেশ করতে সমর্থ হলাম না, কিন্তু কর্তব্য কর্মের অনুরোধে আমাকে সেই ঘরের দ্বারে দাঁড়িয়ে থাকতে হলো। দেখলাম ওরা সেখানকার মাটি ক্রমে ওঠাতে লাগলো। সেই স্থানের মাটি যত উঠতে লাগলো, পূর্বোক্ত উৎকৃষ্ট দুর্গন্ধ আরও প্রবল বোধ হতে লাগলো। সেই স্থানে অপেক্ষা করা আমার পক্ষে এখন আরও কষ্টকর হতে লাগলো। এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 3 ফুট নিচে একটা পচা গলা মরা দেহ বার হয়ে পড়ল। ওটাকে দেখার জন্য কৌতূহল বশত যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত ছিল তারা অত্যন্ত দ্রুত বেগে সেই ঘরের ভেতর প্রবেশ করলো, এরকম একটা চিন্তা ভাবনা করে যে হতভাগ্য জমিরের দ্বারা কে এরকম কাল সদনে প্রেরিত হয়েছে। সকলেই দ্রুত পদে সেই ঘরের ভেতর প্রবেশ করলো সত্যি, কিন্তু কারই মনোবাঞ্ছা পূর্ণ হলো না। কারণ এরকম অবস্থায় এ যে কার দেহ তা কেউই চিনতে পারল না। 4 জন ডোম একত্র হয়ে সেই কবর থেকে সেই দেহ অত্যন্ত সাবধানতার সঙ্গে ওপরে তুলে রাখল এবং ঘরের ভেতর থেকে বার করে এনে সেই প্রাঙ্গণে রেখে দিল। জমিরের স্ত্রীর দেহ যেভাবে পচে গলে গিয়েছিল, এই কিন্তু অতটা গলে যায়নি। চুল কিন্তু মাথা থেকে সমস্তটা একেবারে খসে পড়েনি, মাংসও শরীরে সংলগ্ন আছে, তবে ভয়ানক দুর্গন্ধের সঙ্গে বিকৃত অবস্থা প্রাপ্ত হয়েছে। চক্ষুদ্বয় একেবারে গলে গিয়েছে, মুখ নিতান্ত বিকৃত অবস্থা ধারণ করেছে। সহজে যে কেউ সেই দেহ চিনতে পারে সে ক্ষমতা কারোরই নেই। এর অবয়ব দেখে বেশ বুঝতে পারলাম যে এই দেহ স্ত্রীলোকের নয়, কোনো পুরুষের। পূর্বে আমরা যেরকম অনুমান করেছিলাম পুরুষের দেহ দেখে সেই অনুমান আরও দৃঢ়ভূত হলো। ভাবলাম জমির উভয়কেই হত্যা করে সেখান থেকে প্রস্থান করেছে। এখন যে কোনো প্রকারেই হোক তাকে ধৃত করতে না পারলে ঊর্ধ্বতন কর্মচারীদের কাছে আমাদেরকে সবিশেষ লাঞ্ছিত হতে হবে। কারণ যে ব্যক্তি 2 হত্যা করে পালিয়ে গিয়েছে তার উপযুক্ত দণ্ড হওয়া নিতান্তই আবশ্যক, তা প্রমাণ করা আমাদের একান্ত কর্তব্য। সেই দেহ যে কার তখন তাই জানার আমাদের খুব প্রয়োজন ছিল। সেই স্থানে যে সকল ব্যক্তি উপস্থিত ছিল প্রত্যেককেই সেই দেহ ভালোভাবে দেখতে বললাম। তারা সবিশেষ যত্নের সঙ্গে সেই দেহ দেখতে লাগলো। পাড়ার যে সকল ব্যক্তি সেই স্থানে উপস্থিত ছিল না তাদেরকেও ডাকতে বললাম, কারণ যে কোনো ব্যক্তি কর্তৃকই হোক সেই দেহ শনাক্ত হওয়া নিতান্তই আবশ্যক। যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত ছিল তারা সেই লাশ দেখে আপনা আপনি কি যেন ইঙ্গিতে বলা বলি করতে লাগলো, কিন্তু আমি জিজ্ঞাসা করলে কেউই কোনো কথা স্পষ্ট করে বলল না। আমিও তাদের মনোভাব প্রথমে বুঝে উঠতে পারলাম না। এরকম প্রায় 10-15 মিনিট কেটে গেল। সেই সময় পূর্বোক্ত ব্যক্তিদিগের মধ্যে একজনের কথা আমার কানে প্রবেশ করল। তার কথা আমি কিছুটা বুঝতে পারলাম। সেই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। ভাবলাম আমরা কি ভ্রান্ত? সামান্য সামান্য কারণে হঠাৎ আমরা একটা বিষয়ে স্থির সিদ্ধান্ত করে নেব
কিন্তু অবশেষে অনায়াসে আমরা বুঝতে পারলাম যে সামান্য কারণে সময়ে সময়ে আমরা কি মহাভ্রমে পতিত হয়ে থাকি। মধ্যে মধ্যে আমি যেমন মহাভ্রমে পতিত হই, জানি না অন্যান্য সকলেও সেরকম মহাভ্রমে কখনো পতিত হন কিনা। সময়ে সময়ে যদি তারাও আমার মতো ভ্রমের ছায়া অবলম্বন করে থাকেন, তাহলে তারা আমার মতো প্রতিজ্ঞা পালনে সমর্থন হন কিনা তাও বুঝতে পারছি না। এ বিষয়ে আমি অনেক সময় প্রতিজ্ঞা করেছি, অনেক সময় মনে করেছি কোনো বিষয়ের সত্যাসত্য সবিশেষ রূপে জানতে না পারলে সে বিষয় সম্বন্ধে কোনো রকম ধারণাকে মনের ভেতর স্থান প্রদান করব না। কিন্তু কই, সে প্রতিজ্ঞা পালন সমর্থ হলো কই? আবার অনেক ভেবেচিন্তে, অনেক বিবেচনা করে, প্রচুর প্রমাণ পেয়ে প্রকৃত বলে যা হৃদয়ে স্থান দিয়ে থাকি, অবশেষে তাই অপ্রকৃত বলে মন থেকে তাকে দূরে নিক্ষেপ করতে হয় কেন? যে মন যে কথা প্রথমে বিশ্বাস করল, সেই মন সেই কথা অবশেষে বিশ্বাস করে না কেন? এর উত্তর কি কেউ দিতে পারেন? যে কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, তা বোধ হয় শ্রোতাগণ অনায়াসেই বুঝতে পেরেছেন। যদি না পেরে থাকেন, তাহলে কথোপকথনকারী দুই ব্যক্তির মধ্যে দু একটা কথা শ্রবণ করুন। এক ব্যক্তি অপরকে বলছে, কি হে, লাশ দেখলে? কার লাশ চিনতে পারো? হ্যাঁ হ্যাঁ, একটু পারি বলেই তো মনে হচ্ছে। এই তুমি কি চিনতে পারোনি? আমি তো পেরেছি, যাকে নিয়ে এত গোল, এ সে ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। জমির তার স্ত্রীকে হত্যা করলো, তাহলে জমির কে হত্যা করলো? এই কয়েকটি কথা শুনেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি তো মহাভ্রমে পতিত। আমার ঊর্ধ্বতন পর কর্মচারী মাত্র সকলেই আমার দশা প্রাপ্ত হয়েছেন। তার উপর আবার ম্যাজিস্ট্রেট সাহেবও মহাভ্রমে পড়ে জমিরের নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট বার করে দিয়েছেন। আজ জমিরের অনুসন্ধান শেষ হলো। আমরা জমিরের অন্বেষণে বিরত হলাম। জমির যে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গিয়েছে, সেই ভ্রম আমরা পরিত্যাগ করলাম। আমরা সকলেই বিশেষভাবে লজ্জিত হলাম। ম্যাজিস্ট্রেট সাহেব অবশেষে নিজের আদেশ প্রত্যাহার করলেন। জমিরের নামের ওয়ারেন্ট বাতিল হল। এই দুটি হত্যা কার দ্বারা সম্পাদিত হয়েছে, তখন তারই অনুসন্ধান আরম্ভ হল। এই বিভীষণ কাণ্ডের নায়ক কে এবং এই হত্যাকাণ্ডের কারণই বা কি, তখন তাই ভাবতে শুরু করলাম। এ ভাবনা যে কেবল আমি একাকী ভাবছিলাম তা নয়, অনেক কর্মচারী এই ভাবনা ভাবতে শুরু করল। যেমন লাশ পাওয়া গেল এবং যেভাবে সেটা জমিরের লাশ বলে স্থির হলো, অমনি আমি এই সংবাদ ঊর্ধ্বতন কর্মচারীর কাছে প্রেরণ করলাম। সংবাদ পাওয়া মাত্র একে একে সকলেই সেখানে গিয়ে উপস্থিত হলেন। 1 ঘন্টার মধ্যে সেই জায়গাটা পুলিশ কর্মচারী দ্বারা পূর্ণ হয়ে গেল। পূর্বে জমিরের সন্ধানে যে হত্যাকাণ্ড অনুসন্ধান করেছিলাম, সেই অনুসন্ধান সম্বন্ধীয় বিষয়গুলি এখন একবার আদ্যপান্ত পর্যালোচনা করা আবশ্যক হলো। কার কথার উপর বিশ্বাস করে আমরা এই রকম মহাভ্রমে পড়েছিলাম, তাও এখন ভাবতে হলো। যাদের কথার উপর নির্ভর করে এই ভ্রম ঘটেছিল, তারা এই হত্যাকাণ্ডে কোনোভাবে মিশ্রিত আছে কিনা, তাও একবার সবিশেষ রূপে আলোচনা করার প্রয়োজন হলো। এ সম্বন্ধে যতদূর মনে করতে পারলাম এবং অনুসন্ধানের কাগজ প্রভৃতি দেখে যতদূর বুঝতে পারলাম, তাতে দেখলাম জমিরের বাড়ির ভাড়াটিয়া 4 জন, অর্থাৎ শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু এবং শেখ ছমিরুদ্দির কথা আমরা বিশ্বাস করেছিলাম বলেই এত বিভ্রাট ঘটেছে। কাজেই ভাবলাম এই সম্বন্ধে তারা কোনো রকম দোষী হোক বা না হোক, আর আইনানুযায়ী তাদের ওপর আমাদের কোনো প্রকার ক্ষমতা থাকুক বা না থাকুক, তাদেরকে নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হবে যে তারা এরকম মিথ্যে কথা বলে আমাদের অনুসন্ধানের স্রোত অন্যদিকে ফিরিয়ে দিয়েছিল কেন। উক্ত 4 জন ব্যক্তি সেই স্থানে উপস্থিত ছিল। তাদেরকে কিছু না বলে
আমরা তাদের ঘরের ভেতর প্রবেশ করলাম। সেই ঘরের ভেতর যে সকল দ্রব্যাদি ছিল তা সমস্তই ঘর থেকে বার করলাম। বাক্স, প্যাটরা প্রভৃতি সমস্তই খুলে দেখলাম, কিন্তু সন্দেহজনক কোনো দ্রব্যই পাওয়া গেল না। কেবল ভিকু শেখের বাক্সের ভেতর থেকে একখানা তসরের বস্ত্র বের হলো। সেই বস্ত্র দেখে পাড়ার সকলেই বলল ওটা তারা জমিরকে পরতে দেখেছে। ভিকুকে জিজ্ঞাসা করায় সেও তাই বলল এবং বলল যে কিছুদিন আগে কোনো এক জায়গায় নিমন্ত্রণ রক্ষা করার জন্য সেই বস্ত্রখানি সে জমিরের কাছ থেকে চেয়ে নিয়েছিল, তাই এখনো পর্যন্ত এটা তার কাছেই আছে। বস্ত্র সম্বন্ধে আমাদের প্রথমে যে একটু সন্দেহ হয়েছিল, ভিকুর কথায় সে সন্দেহ অনেকটাই কমে গেল, কিন্তু একেবারে মিটল না। উক্ত চারজন ব্যক্তি পূর্বে যে সকল কথা বলেছিল এখন তাই বলতে লাগলো, কিন্তু জমিরের লাশ যে কিভাবে সেই ঘরের ভেতরে গেল সে সম্বন্ধে কোনো কথাই বলতে পারল না বা বলল না। ওদের ওপর নানা প্রকার সামান্য সামান্য কারণে আমাদের সন্দেহ ক্রমেই বাড়তে লাগলো। সেই বাড়ির ভেতর দুই জায়গা থেকে দুটো লাশ বেরিয়েছিল, না হয় আরও একটা লাশ বেরোবে, এই ভেবেই এবার সেই ভাড়াটিয়া চারজনের ঘর খোঁড়ার সিদ্ধান্ত নিলাম। এই বিষয়ে যেমন আমাদের সকলের মত এক হলো, অমনি কোদাল হাতে 4-5 জন ব্যক্তি সেই ঘরের ভেতর প্রবেশ করেই সেই ঘর ভালোভাবে খুঁড়তে শুরু করলো। মেঝের সকল জায়গায় প্রায় 1 কোমর করে গর্ত হয়ে পড়ল, কিন্তু প্রথমে কোনো দ্রব্যই পাওয়া গেল না। ওই ঘরের মাটিগুলো খুঁড়ে সেই ঘরের ভেতর যেখানে সেগুলি রাখা হচ্ছিল, অবশেষে সেই জায়গাটা খুঁড়ে প্রথমে 2টি পিতলের কলসি বের হয়ে পড়ল। উক্ত কলসিদ্বয় মাটির ভেতর থেকে বাইরে আনা হলো। দেখা গেল যে তার একটি নোট এবং টাকায় প্রায় অর্ধপূর্ণ, অপরটির ভিতর সোনা এবং রূপোর বিস্তর অলঙ্কার। অপর এক জায়গা থেকে তৈজসপত্র এবং বাক্সে বন্ধ বিস্তর বস্ত্রাদি বার হয়ে পড়ল। ওর ভেতর অনেক দ্রব্য দেখে পাড়ার সকলেই বলল এ সকল দ্রব্য সেই বৃদ্ধ জমির এবং তার স্ত্রীর। ওরা চারজন কিছু বলুক বা না বলুক, অতঃপর কিন্তু দুইটি হত্যা করা অপরাধে সকলেই বন্দী হয়ে অশ্রু জল মোচন করতে লাগলো। আর আমাদের সকলের মন আনন্দে নৃত্য করতে লাগলো। কনস্টেবল তখন উচ্চ স্বরে বলতে লাগলো, এখন দেখুন মশাই, আমি বিশ্বাসী কি অবিশ্বাসী, চোর কি সাধু। দুইটি খুনি মোকদ্দমার আসামি ধৃত হলো। সমস্ত মাল বের হয়ে পড়ল। মোকদ্দমার উপায় হয়ে গেল। আমরাও বিলক্ষণ সন্তুষ্ট হলাম, কিন্তু আমার মন থেকে একটা বিষয়ের সন্দেহ সহজে মিটল না। আমার মনে হলো এরা আমাদের কাছে রাশি রাশি মিথ্যে কথা বলছে। ওদের ঘর থেকে সমস্ত দ্রব্যাদি বের হয়ে পড়েছে, এটা সমস্তটাই সত্য, কিন্তু এই হত্যাকাণ্ড কার দ্বারা সম্পাদিত হলো? এরা তো চোর। দ্রব্যগুলো এদের কাছ থেকে পাওয়া গেল মানেই যে এরাই হত্যাকারী তা তো বলা মুশকিল। হয়তো হতেই পারে কোনো ব্যক্তি কোনো কারণে এদের ওপর অসন্তুষ্ট ছিল, সেই ওদেরকে হত্যা করে প্রস্থান করেছে, আর তারপরে এই ব্যাপার দেখে লোভ সামলাতে না পেরে এই 4 জন ভাড়াটিয়া সেই বৃদ্ধর এবং তার স্ত্রীর সমস্ত দ্রব্যাদি নিজের ঘরে নিয়ে লুকিয়ে রেখেছিল। হয়তো হতেই পারে কোনো চোর চুরি করার প্রত্যাশায় এদেরকে হত্যা করেছে, কিন্তু চুরি করার আগেই এদের ঘরেই হোক কিংবা অন্য কোথায় হোক কোনোভাবে প্রতিবন্ধক প্রাপ্ত হয়ে সমস্ত দ্রব্যাদি ফেলে হয়তো প্রস্থান করেছে। অবশেষে লোভের বশবর্তী হয়েই সেই সকল দ্রব্যাদি এই ভাড়াটিয়াগণ নিজের ঘরে রেখে দিয়েছে। আবার হয়তো হতেই পারে আমাদের প্রথম অনুমানটাই সত্য,
জমির তার ভ্রষ্টা স্ত্রীকে হত্যা করে অবশেষে পলায়ন করবে এই স্থির করে তার সমস্ত দ্রব্যাদি এদের কাছে লুক্কায়িত অবস্থায় রেখে দিয়েছিল। কিন্তু পালাবার আগেই যার নিমিত্ত সে তার স্ত্রীকে হত্যা করে সেই ব্যক্তি হয়তো তার প্রতিহিংসা সাধন করে ধরা পড়বার ভয়ে সেই মৃতদেহটা মাটির মধ্যে পুঁতে দিয়েছিল। এই হতভাগ্যগণ হয়তো তার কিছুই জানত না। পূর্বের পরামর্শ অনুযায়ী ভেবেছে যে জমির হয়তো পালিয়েছে, সুতরাং জমিরের দ্রব্যাদি যেখানে জমির রেখে গিয়েছিল সেখানেই রয়েছে। হত্যা বা চুরির কিছুই এদের দ্বারা সম্পূর্ণ হয়নি। এরকম নানা প্রকার ভেবে অবশেষে সেই জায়গায় সমস্ত রকম অনুসন্ধান শেষ করে রাত প্রায় 2টোর সময় সকলে সেই স্থান পরিত্যাগ করলাম। আসামি 4 জনের মধ্য থেকে যদি কোনো রকমে কোনো কথা বার করতে পারা যায়, সেই বিবেচনায় আসামি 4 জন সেই রাতের জন্য 4 জন কর্মচারীর কাছে থাকবে, এইরকম আদেশ হলো। সেই 4 জন কর্মচারীর মধ্যে আমিও একজন ছিলাম। আমি আব্দুল গাফরকে নিয়ে আমার বাড়িতে উঠলাম। রাতের অবশিষ্টাংশ আব্দুল গাফুরের সঙ্গে বকতে বকতে শেষ হয়ে গেল। প্রথমে সে কোনো কথাই বলল না। সহজে তার কাছ থেকে কোনো কথাই প্রথমে বার করতে পারলাম না। তার সঙ্গে অনেক কথা বলে, তাকে নানা প্রকারে ভয় দেখিয়ে এবং মাঝে মাঝে অনেক মিষ্ট কথা বলে এবং নানা প্রকার আশা ভরসা দিয়ে অবশেষে তার মনের কপাট ফাঁক করতে সমর্থ হলাম। তার কাছ থেকে সমস্ত কথা শুনে অবশেষে নিজের মন স্থির করতে পারলাম। আব্দুল গাফুর আমাকে যেরকম বলেছিল তা এই: মহাশয়, আমাদের সকলের বাসস্থানই এক গ্রামে। আমাদের পরস্পরের মধ্যে কোনো নিকট সম্বন্ধ না থাকলেও আমরা একেবারে পর নই। বহুদিন হলো আমরা সকলেই নিজের গ্রাম পরিত্যাগ করে কলকাতায় এসেছি এবং এখানে বাস করছি। এখানে ঘরামির কার্য করে নিজের নিজের জীবনযাত্রা নির্বাহন এবং পরিবারবর্গকে প্রতিপালন করে থাকি এবং মধ্যে মধ্যে এই স্থান থেকে নিজের গ্রামে চলে যাই এবং নিজের স্ত্রী পুত্রদের একবার দেখে আসি, তাদের খরচের ব্যবস্থা করে দিয়ে আসি। এবার দেশ থেকে আসার পর জমিরের বাড়িতে ঘর নিয়ে সেখানে সকলে একত্রে বসবাস করে এসেছি এবং এখনো ঘরামির কার্য করে দিনপাত করছি। জমির এবং তার স্ত্রী বাড়ির ভেতরেই থাকতো। সমীর ছাড়া কোনো ব্যক্তি সেই বাড়ির ভেতর কখনো স্থান পায়নি। জমির যে কারণে সমীরকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তা আপনারা জানেন। জমির নিতান্তই দরিদ্র ছিল না। যে প্রকার সংস্থান ছিল তা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তার অর্থই তার কালস্বরূপ হলো, তার অর্থই আমাদের প্রলোভিত করলো। এখন দেখছি যে সেই অর্থই আমাদের সর্বনাশ সাধন করবে। এই পর্যন্ত বলতে বলতে আব্দুল গাফরের চোখ দিয়ে জলধারা বইল, কণ্ঠ রোধ হয়ে আসলো। প্রায় 10 মিনিট সে আর কিছুই বলতে পারল না। চুপ করে সেখানে বসল এবং চোখের জল বিসর্জন করতে লাগলো। অবশেষে কিছুটা সুস্থ হয়ে পুনরায় বলতে আরম্ভ করলো, মহাশয়, জমিরের অর্থের ওপর প্রথমে ইব্রাহিমের দৃষ্টি পড়ল। একদিন কথায় কথায় সেই আমাদের প্রথমে বলল, মজুরি করে আর কিছুই হবে না। জমির টাকাগুলো যদি কোনোভাবে হস্তগত করতে পারা যায় তাহলে আমাদের কারোর আর কোনো প্রকার কষ্ট থাকবে না। এই কথায় কেউ বা সম্মত হলো, আবার কেউ বা বলল এরকম কাজ না করাই ভালো। মনে ভাবলেও পাপ আসে। অবশেষে কিন্তু দেখলাম
সময়ের পরিবর্তনে ক্রমে সকলের মনেরও পরিবর্তন ঘটল। কেউ বা 2 দিনে, কেউ বা 10 দিনে, কিংবা কেউ বা 15 দিনে নিজের নিজের মনের গতি ফেরালো। ক্রমে সকলেই ইব্রাহিমের মতে মত দিলাম। যখন আমরা সকলে একমত হলাম, তখন কোন উপায়ে জমিরের অর্থরাশি অপহরণ করতে সমর্থ হব তারই উপায় উদ্ভাবন করতে লাগলাম। কেউ বলল রাত্রিবেলা শীত কেটে ওর ঘরের ভিতর প্রবেশ করে সমস্ত দ্রব্যাদি চুরি করা হোক। কেউ বা তাতে অমত করে বলল না, সেরকম উপায়ে চুরি করা হবে না, তাহলে নিশ্চয় ধরা পড়ব। আবার কেউ বলল দিনমানে যখন কেউই বাড়িতে থাকবে না, সেই সময় চুরি করাই যায়। কেউ বা তাতে অমত দিল যে কোনো প্রকারই হোক চুরি করতেই হবে, কিন্তু চোরা দ্রব্য আমাদের ঘরে রাখবো না, অন্য লোকের সাহায্যে ওটা স্থানান্তর করতে হবে। এরকম এক একজন এক এক প্রকার বলল, কিন্তু কোন উপায়ে যে দ্রব্যাদি অপহৃত হবে তা স্থির করা গেল না। অথচ চুরি যে করতে হবে তা একরকম পাকাপাকি হয়ে গেল। সেই সময় একদিন বৃদ্ধ জমির কোনো কাজে কোথাও একটা চলে গেল। বাড়িতে বৃদ্ধ না থাকায় সেদিন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার বড়ই সুযোগ এসে দাঁড়ালো। সেই রাতেই আমরা জমিরের বাড়ির ভেতর প্রবেশ করি। ভিকু বাড়ির পশ্চিম অংশের প্রাচীর উল্লঙ্ঘন করে প্রথমে বাড়ির ভেতর প্রবেশ করে এবং সদর দরজা যা ভেতর থেকে বন্ধ ছিল তা খুলে দেয়। আমরাও অবশেষে সেই উন্মুক্ত পথে বাড়ির ভেতর প্রবেশ করি। জমির স্ত্রী বোধহয় সেই সময় জাগরিতা ছিল। বাড়ির ভেতরে মনুষ্য গমনের শব্দ শুনে প্রদীপ হস্তে সে ঘরের বাইরে বেরিয়ে এলো। সম্মুখে আমরা দাঁড়িয়েছিলাম। সে আমাদের চিনতে পেরে চোর চোর বলে যেমন চিৎকার করার উপক্রম করল, অমনি জমির উদ্দি তার গলা টিপে ধরল। সে সেখানে পড়ে গেল। আমরা অবশেষে সকলে একত্র হয়ে জমিরের সাহায্য করলাম। দেখতে দেখতে জমিরের স্ত্রীর জ্ঞান লোপ হলো, আর তার চৈতন্য হলো না। এরকম সেই স্থানে একটা হত্যাকাণ্ড আমাদের দ্বারা সম্পন্ন হয়ে গেল। প্রথমে আমরা নিতান্ত ভীত হয়ে পড়লাম। তখন যে কি করব, কি উপায় অবলম্বন করব এই হত্যা থেকে নিষ্কৃতি পাবো, সেই ভাবনা এসে আমাদের হৃদয় অধিকার করল। সুতরাং সেই বাড়িতে আমরা চুরি করতে আর পারলাম না। আমাদের সকলের মধ্যে ইব্রাহিম অতিশয় সাহসী। তার এই অবস্থা দেখে কোনো প্রকারে ভীত বা চিন্তিত হইনি। তারই পরামর্শ মতো অবশেষে আমরা সেই প্রাঙ্গণে একটা কবর খনন করে তার ভেতরেই তাকে পুঁতে দিলাম। সেখান থেকেই অবশেষে আপনারা লাশ পেয়েছেন। এই অসম সাহসিক কার্য সমাপ্ত করতে রাত প্রায় শেষ হয়ে গেল। যেরকম উপায়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করেছিলাম, সেই রকম উপায়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সদর দরজা আগের মতোই ভেতর থেকে বন্ধ থাকলো। আর আমরা আমাদের কার্যে গমন করিনি। বাসায় বসেই সমস্ত দিন অতিবাহিত করলাম। সেই দিন আমাদের মনে অতিশয় ভয় এসে উপস্থিত হয়েছিল, কারণ হঠাৎ যদি বৃদ্ধ বাড়িতে আসে তাহলে সে নিশ্চয়ই তার স্ত্রীর অন্বেষণ করবে। হয়তো তাতে একটা গোলযোগ হয়ে সকল কথা বাহির হয়ে পড়বে। এই ভয়ে আমরা বাসায় উপস্থিত ছিলাম। মনে করেছিলাম যদি বৃদ্ধ আসে তাহলে কোনো প্রকার মিথ্যে কথা বলে যাতে সে গোলযোগ করতে না পারে তার উপায় করব। বিশেষত মনের স্থিরতা ছিল না। সর্বদা মনে হচ্ছিল সেই হত্যাকাণ্ড যেন সামনেই হয়েছে। মুহূর্তে মুহূর্তে যেন দেখছি সেই
আলুলাই তো কেশা অবলা যেন আমাদের সম্মুখে দাঁড়িয়ে বিকট হাসি হাসছে, মাঝে মাঝে ভ্রুকুটি কটাক্ষে যেন ভয় প্রদর্শন করছে। কখন যেন দেখছি আমার সম্মুখেই নির্দয় রূপে এই হত্যাকাণ্ড সম্পন্ন হচ্ছে, কখন মনে হলো আমি যেন স্বহস্তে এই হত্যা সম্পন্ন করছি। এইরূপ নানা প্রকার ভাবতে ভাবতে মাঝে মধ্যে জ্ঞান শূন্য হয়ে পড়ছিলাম। এরকম ভাবে সমস্ত দিন কেটে গেল। কাজে নিজের কাজে যেতে আমরা পারলাম না। খাবার দাবার এসে পৌঁছালে খাবার খেতে বসলাম, কিন্তু বিলক্ষণ ক্ষুধা থাকলেও আহারে সমর্থ হইলাম না। কিছুই যেন ভালো লাগলো না। কোনো বিষয়ে নিজের মনকে স্থির করতে পারলাম না। এইভাবেই দিন কাটতে লাগলো। পুনরায় রাত হলো। পুনরায় আমাদের পরামর্শ হতে লাগলো। যে কার্যের জন্য এই হত্যা পর্যন্ত হয়ে গেল সেই কার্য সম্পন্ন করা এক্ষুনি আমাদের কর্তব্য মনে হলো। সেই গভীর নিশীথে পুনরায় আমরা সেই বাড়ির ভেতর প্রবেশ করলাম। সেই নির্জন ঘরের ভিতর বিনা প্রতিবন্ধকে আমরা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ হলাম। জমির স্ত্রীর কাছে যে চাবি গুচ্ছ ছিল তা আগের দিন রাতেই আমরা সংগ্রহ করেছিলাম। সেই চাবির সাহায্যে সিন্ধুক, বাক্স প্রভৃতি খুলে সমস্ত দ্রব্যাদি বার করলাম এবং ক্রমে অপহৃত সমস্ত দ্রব্যাদি আমাদের ঘরে এনে মাটির ভেতর পুঁতে রাখলাম। যে সকল দ্রব্যাদি আমাদের ঘর থেকে বের হয়েছে তা সমস্তই জমিরের। আমাদের ইচ্ছে ছিল গোলযোগ মিটিয়ে গেলে সমস্তই যথা নিয়মে বন্টন করে নেব, কিন্তু অদৃষ্টে তা ঘটল না। এখন বুঝতে পারছি এরকম হত্যাকাণ্ড সংমিশ্রিত অসৎ উপায়ে উপার্জিত অর্থ দ্বারা যদি আমরা সুখ লাভ করতে পারি তাহলে জগতে দুঃখ ভোগ করবে কে? তাহলে পাপের উপযুক্ত দণ্ড ঈশ্বর কাকে প্রদান করবে? এই কথা প্রথমে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এখন দেখছি পাপ করলে তার পরিত্রাণ নেই। এখন বুঝছি যতই সতর্ক হই, যতই সাবধান হই, ততই গুপ্ত ভাবে এবং একান্ত সাবধানতার সহিত পাপকার্য সম্পন্ন করি না কেন, সেই সর্বশক্তিমানের সর্বদর্শী চক্ষু থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। তার অভিষ্পিত দণ্ড থেকে পরিত্রাণ হতে পারে এরকম কেউ সৃষ্ট জগতের মধ্যে বর্তমান থাকতে পারে না। এখন বুঝতে পারছি লোভে পড়লে তার পরিণাম কি হয়। পাপ করলে তার কি দণ্ড আছে। আমাকে ক্ষমা করে দিন। এই বলতে বলতে পুনরায় আব্দুল গাফুরের বাঁক রোধ হলো। চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। কিছুক্ষণ পরে আব্দুল গাফুর নিজের মনের বেগ সম্বরণ করে পুনরায় বলতে আরম্ভ করল। মহাশয়, এইভাবে আরো 2-3 দিন কেটে গেল। প্রথমে মনের ভেতর যেরকম ভাবের উদয় হয়েছিল তা ক্রমে হৃদয় থেকে অন্তর্হিত হতে লাগলো। ক্রমে আমরা প্রকৃতিস্থ হতে লাগলাম। 5ম দিন ঠিক সন্ধ্যের পর বৃদ্ধ জমির প্রত্যাগমন করল। সেই সময় আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। সে নিজের বাড়ির ভেতর প্রবেশ করতে গিয়ে দেখে যে সদর দরজা
বাইরে থেকে তালা বন্ধ। এই তালা আমরাই বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা করলে তাকে বললাম যে তার স্ত্রী একখানা পত্র পেয়ে সেদিন সকালবেলা তার পিত্রালয়ে চলে গিয়েছেন, বলে গিয়েছে যে যত শীঘ্র পারে সে ফিরে আসবে। বৃদ্ধ জমির আমাদের কথা বিশ্বাস করলো, সেটা বুঝলাম। সে তখন আমাদের কাছ থেকে উপবেশন করলো। বাড়ির ভেতর প্রবেশ করতে না পেরে রাত প্রায় 11টা পর্যন্ত সে আমাদের কাছে বসে নানা প্রকার গল্প করতে লাগলো। দরজার চাবি তার স্ত্রী আমাদের কারোর কাছে রেখে গিয়েছে কিনা সে বিষয়েও বৃদ্ধ জিজ্ঞাসা করলো, কিন্তু উত্তরে জানতে পারল যে চাবি রেখে সে যায়নি। তখন অন্য উপায় হয়ে সে তালা ভেঙে বৃদ্ধ বাড়ির ভেতর প্রবেশ করলো। যে ঘরে বৃদ্ধ শোবে সেই ঘরও দেখলো তালা বন্ধ। সে তালাও সে ভেঙে ফেলল। ঘরের ভেতর প্রবেশ করে দেখে যে তার দ্রব্যাদি আর কিছুই নেই। তখন দেখলাম সে গোলমাল করার উপক্রম করছে। এই ব্যাপার দেখে আমরা সকলে পুনরায় তার বাড়ির ভেতর প্রবেশ করলাম। আমাদের ভয় হলো এখন কোনো প্রকার সুযোগ হলে আমাদের ওপরেই সন্দেহ পড়বে, কারণ আমরা ছাড়া সেই সময় অপর কেউ সেই বাড়িতে ছিল না। বৃদ্ধ আগমন করলে কোনো উপায় অবলম্বন করতে যাবে, সেই জন্য আগে থেকে পরামর্শ করে আমরা এক প্রকার ব্যবস্থা করেই রেখেছিলাম। আমরা বৃদ্ধের ঘরের ভেতর প্রবেশ করেই পরামর্শ অনুযায়ী কার্যে একেবারে হস্তার্পণ করলাম। যে কার্য আমরা সেই সময় সহজেই করতে সমর্থ হয়েছিলাম। এখন কিন্তু তা বলতেও আমার হৃদকম্প হচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমরা তখন অবলীলাক্রমে সেই নিরাপরাধ বৃদ্ধের সর্বনাশ করলাম। সেখানে তাকে হত্যা করে পাপের স্রোত আরো প্রবল বেগে বর্ধিত করলাম। এখন বুঝতে পারছি পাপ আমাদের দ্বারা হয়েছে। সে পাপের শেষ নেই, সে পাপের দণ্ড থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। তখন কিন্তু তা বুঝতে পারিনি। ধরা পড়ে পাপের যে উপযুক্ত ফল প্রাপ্ত হবে তা একেবারের জন্যেও আমরা ভাবিনি। তখন অর্থ লোভে মত্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আজ এরকম বিপদাপন্ন হয়েছি স্যার। সে যা হোক, পূর্ব পরামর্শ অনুযায়ী আমাদের সমস্তই ঠিক ছিল। দেখতে দেখতে অন্য ঘরের ভেতর একটা কবর প্রস্তুত হয়ে গেল। বৃদ্ধ জমির ওর ভেতর চিরশয্যায় শায়িত হলো। আমরা তখন সমস্ত ঘর তালা বন্ধ করে দিলাম, সদর দরজাও তালা বন্ধ করে দিলাম। পরের দিন থেকে আমরা মিথ্যা কথা প্রচার করে পাড়ার সকল লোককেই প্রতারিত করলাম। সকলেই জানতে পারল যে জমিরের স্ত্রী তার পিত্রালয়ে চলে গিয়েছে, বৃদ্ধ তাকে আনতে গিয়েছে বলে সেই স্থান পরিত্যাগ করেছে। আমরা মনে করেছিলাম যেরকম উপায়ে এই কীর্তি সম্পন্ন করেছি তাতে কারোর মনে কোনো প্রকার সন্দেহ উপস্থিত হবে না, কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত কৌশল! দেখলাম পাড়ার 2-1 ব্যক্তির মনে কেমন এক প্রকার সন্দেহ হতে লাগলো।
সকলেই যেন কেমন একটা বিপদের আশঙ্কা করতে লাগলো। আমরা ভাবলাম এই কথা ক্রমে প্রকাশ হয়ে পড়লে আমাদের আর নিস্তার নেই। পুলিশ যদি কোনোভাবে সন্ধান পায় এবং প্রথমেই যদি জমিরের লাশ বেরিয়ে পড়ে, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। এই বলে আমাদের সকলের পরামর্শ মতো জমিরের ওপর পুলিশের সন্দেহ জন্মানোর চেষ্টা করলাম। সেই সময় পুলিশে একখানা বেনামি পত্র পাঠানো হলো। সেই পত্রে বেশ স্পষ্ট করে লেখা হলো যে কোনো স্থানে জমিরের স্ত্রীর লাশ পাওয়া যাবে। ভেবেছিলাম পুলিশ জমিরের স্ত্রীর লাশ পেলে নিশ্চয়ই জমিরের উপর সন্দেহ করবে। এদিকে কথাও সকলে শুনেছিল যে কোন রকম ছল অবলম্বন করে জমির বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। বিশেষত তার স্ত্রীর চরিত্র নিতান্ত মন্দ ছিল। আরো ভেবেছিলাম পুলিশ জমিরকে চতুর্দিকে অনুসন্ধান করে ফিরবে, আর এদিকে জমিরের লাশ পচে গলে মাটির সাথে মিশে যাবে। সুতরাং আমাদের ওপর কোনো প্রকার সন্দেহ হওয়ার আর কোনো কারণ থাকবে না। যা ভেবেছিলাম প্রথমে কার্যও হয়েছিল তাই, কিন্তু ঈশ্বর ঘুরিয়ে ফিরিয়ে যে স্থানের ঘটনা, সেই স্থানেই সকলকে নিয়ে গিয়ে পরিশেষে উপস্থিত করলেন। ওর দ্রব্যাদির অনুসন্ধান আরম্ভ হলো। তখন পাছে আমাদের ওপর পুলিশের কোন রকম সন্দেহ জন্মে, এই ভয়ে অনুসন্ধানের স্রোত ফিরিয়ে পুলিশ কর্মচারীর ওপর দোষ ফেলার চেষ্টা করলাম। ভাবলাম তাকে নিয়ে অনুসন্ধান চলবে, এদিকে আর কেউ দেখবে না। কিন্তু ঈশ্বরের চোখ থেকে আর পরিত্রাণ পাই কিভাবে? সকলেই দেখল কি প্রকারে কোথা থেকে সমস্ত দ্রব্য বেরিয়ে পড়ল, আর আমরাই বা কিভাবে ধৃত হয়ে গেলাম। ক্ষমা করে দিন স্যার, ভুল করে ফেলেছি আমরা, মস্ত ভুল। এই বলে আব্দুল গফুর নিরস্ত হল। অপর তিন ব্যক্তি কোনো কথাই স্বীকার করল না। তারা বিনা অপরাধে ধৃত হয়েছে এই কথাই কেবল বারবার বলতে লাগলো। কিন্তু অবশেষে ওরা সকলেই হত্যা অপরাধে বিচারার্থ প্রেরিত হল। আব্দুল গফুর প্রকৃত কথা বলেছিল বলে ম্যাজিস্ট্রেট সাহেব তার উপর বিশিষ্ট অনুগ্রহ করলেন। আসামি শ্রেণী থেকে তার নাম উঠিয়ে তাকে সাক্ষী শ্রেণীভুক্ত করলেন। সেও সর্বসমক্ষে স্পষ্ট রূপে প্রকৃত কথা বলে ফেলল। যে মুটিয়া একখানা পত্র আমার হাতে প্রদান করেছিল তার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আর এটাও মনে হয় মনে আছে যে সেই সময় আমি তার ঠিকানা লিখে নিয়েছিলাম। সুতরাং তাকে খুঁজে পেতে বিশেষ কষ্ট করতে হলো না। তাকে যেদিন নিয়ে আসা হলো সেদিন আসামিগণ আমাদের কাছে ছিল না, ম্যাজিস্ট্রেট সাহেবের সমীপে প্রেরিত হয়েছিল। সুতরাং সেই কুলিকে নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের এজলাসে উপনীত হলাম। আমাদের ইচ্ছে সেই আসামিগণকে দেখে যদি সে কাউকে চিনতে পারে। কার্যেও দেখলাম আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হল এবং সাক্ষ্য প্রদানকালে ইব্রাহিমকে দেখিয়ে দিয়ে সে বলল যে সেই ব্যক্তি বউবাজারের চৌরাস্তায় তার হাতে পত্র প্রদান করেছিল। 2 মাস পরে বিচার শেষ হল। ইব্রাহিম, ভিকু আর ছমিরুদ্দি 3 জনেই নির্বাসিত হল। আব্দুল গফুর কলকাতা পরিত্যাগ করে স্বদেশে প্রস্থান করল। কনস্টেবল নিজের চাকরি ফিরে পেল, কিন্তু আর বেশি দিন কাজ না করে পেনশন গ্রহণপূর্বক নিজের দেশে ফিরে গেল। শেষ হলো আজকের গল্প। দারোগা প্রিয়নাথের দারোগার দপ্তর থেকে
হত্যা রহস্য। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।